বাগদাদের পতন আর ঢাকার বুকে নব্য ইবনে আল কামি, কারা খুলে দিচ্ছে ভিনদেশি প্রভুদের দরজার ছিটকিনি? সাউথ ব্লকের ইশারায় বিক্রি হচ্ছে দেশ। রিয়েল পলিটিক্সের নামে রাষ্ট্রের ভেতরেই ঘাপটি মেরে থাকা শ্বেত শুভ্র দালালদের আসল চেহারা। অপারেশন ক্লিন আপ। টিকটিক করছে কাউন্টার ইন্টেলিজেন্সের ঘড়ি। কখন পড়বে নব্য মীর জাফরদের গলায় নিঃশব্দ গিলোটিন? সালটি 1258 খ্রিস্টাব্দ। আব্বাসীয় খিলাফতের রাজধানী, তৎকালীন বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এবং ঐশ্বর্যশালী নগরী বাগদাদ। দুর্ধর্ষ মঙ্গল সেনাপতি হালাকু খান এই বাগদাদ অবরোধ করে বসে আছেন, কিন্তু কোনোভাবেই এই শহরের দুর্ভেদ্য প্রাচীর ভাঙতে পারছিলেন না তিনি। মাসের পর মাস কেটে যাচ্ছিল। হালাকু খান যখন হতাশ হয়ে ফিরে যাওয়ার কথা ভাবছেন, ঠিক তখনই ঘটল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং লজ্জাজনক বিশ্বাসঘাতকতা। বাগদাদ শহরের পতন কোনো বাইরের শত্রুর তলোয়ারে হয়নি, পতন হয়েছিল শহরের ভেতর থেকে। খলিফার সবচেয়ে বিশ্বস্ত প্রধানমন্ত্রী উজির ইবনে আল কামি রাতের অন্ধকারে মঙ্গলদের কাছে গোপন চিঠি পাঠিয়েছিলেন। তিনি খলিফার সেনাবাহিনীকে কৌশলে দুর্বল করে নিজ হাতে শহরের বিশাল দরজা হালাকু খানের জন্য খুলে দিয়েছিলেন। ইতিহাসের সবচেয়ে নির্মম সত্যটি কি জানেন? একটি সুরক্ষিত দুর্গ কখনোই বাইরে থেকে ধ্বংস করা যায় না, যদি না দুর্গের ভেতরের কেউ শত্রুর জন্য দরজা খুলে দেয়। আজ শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেছে। তরবারির জায়গা নিয়েছে আধুনিক কূটনীতি আর অর্থনীতি, কিন্তু বিশ্বাসঘাতকতার সেই আদিম ডিএনএ আজও মরে যায়নি। 1258 সালের সেই ইবনে আল কামিরা আজ ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে 2026 সালের এই স্বাধীন বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে। কারা এরা? কিভাবে এরা রাষ্ট্রের পলিসি বিক্রি করে দিচ্ছে ভিনদেশি প্রভুদের কাছে? আর এদের ঠেকাতে রাষ্ট্রের অদৃশ্য ডিপ স্টেট কি ভয়ঙ্কর ছক কষছে? আসুন আধুনিক বাংলাদেশের সবচেয়ে শ্বাসরুদ্ধকর এই পলিটিক্যাল থ্রিলারের নিখুঁত ময়নাতদন্ত করি। যুদ্ধ এখন আর সীমান্তে হয় না। আধুনিক যুগের যুদ্ধগুলো হয় 5 স্টার হোটেলের এক্সক্লুসিভ লাউঞ্জে, গলফ কোর্সের সবুজ ঘাসে, কিংবা শীতাতপ নিয়ন্ত্রিত সুরক্ষিত কনফারেন্স রুমে। একটু কল্পনা করুন, ঢাকার কোনো এক অভিজাত ক্লাবের অত্যন্ত সুরক্ষিত একটি ভিআইপি রুম। সেখানে দামি চুরুট আর ব্ল্যাক কফির মগে চুমুক দিচ্ছেন এই রাষ্ট্রেরই একজন দুর্দণ্ড প্রতাপশালী কর্মকর্তা। হতে পারেন তিনি পলিসি মেকিংয়ের কোনো শীর্ষ আমলা, কোনো সংবেদনশীল বাহিনীর মাস্টারমাইন্ড, অথবা মানুষের মগজ ধোলাই করা কোনো মিডিয়া মোগল। তার ঠিক উল্টো দিকে বসে আছেন পার্শ্ববর্তী সেই শক্তিশালী রাষ্ট্রের ইন্টেলিজেন্স উইংয়ের একজন সুচতুর প্রতিনিধি। আমাদের এই উচ্চপদস্থ কর্মকর্তাটি হাসি মুখে একটি অত্যন্ত গোপনীয় চুক্তিতে বা ফাইলে সম্মতি দিচ্ছেন। তিনি খুব ভালো করেই জানেন এই সিগনেচারের ফলে তার নিজের দেশের অর্থনীতি পঙ্গু হতে পারে, বাজার দখল হতে পারে, কিংবা জাতীয় নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়তে পারে। কিন্তু তাতে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। উল্টো তিনি ভিনদেশি সেই প্রভুর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে নিজের মাতৃভূমিকে বলছেন, আমাদের এই দেশের মানুষের কোনো ভিশন নেই। আপনারা যদি পেছন থেকে ছায়া না দেন, যদি ইশারা না করেন, তবে এই রাষ্ট্র আমরা চালাতেই পারবো না। যে দেশের সাধারণ কৃষক থেকে শুরু করে খেটে খাওয়া মানুষটি পর্যন্ত নিজের মাতৃভূমির জন্য রক্ত দিতে প্রস্তুত, সেই দেশেরই আলো বাতাস খেয়ে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় বিলাসবহুল জীবন কাটানো এই এলিট শ্রেণীটি বিনা দ্বিধায় দেশের সম্মান বিক্রি করে দিচ্ছে। আমরা কথায় কথায় একটা বুলি আওড়াই, ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু। সাধারণ মানুষের আবেগের জায়গা থেকে কথাটি হয়তো ঠিক, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক এবং ভূ রাজনীতির চরম নির্মম ব্যাকরণ বা রিয়েল পলিটিক্স বিশ্লেষণ করলে দেখবেন বাক্যটি আসলে 100% সঠিক নয়। ভারত 140 কোটির একটি বিশাল রাষ্ট্র।
তাদের ট্রিলিয়ন ডলারের অর্থনীতি আছে, শক্তিশালী মিলিটারি আছে। চাণক্য নীতি অনুযায়ী যে কোনো বড় রাষ্ট্রই তার প্রতিবেশী ছোট রাষ্ট্রকে নিজেদের স্যাটেলাইট স্টেট বা আজ্ঞাবহ হিসেবে ব্যবহার করতে চাইবে। তারা আমাদের ট্রানজিট ব্যবহার করতে চাইবে, আমাদের বাজারকে তাদের পণ্যের ডাম্পিং গ্রাউন্ড বানাতে চাইবে। দিল্লির সাউথ ব্লকের নীতি নির্ধারকদের জায়গা থেকে চিন্তা করলে এটি তাদের কোনো অপরাধ নয়। তারা স্রেফ তাদের নিজেদের দেশের জাতীয় স্বার্থ রক্ষা করছে। আমাদের আসল ট্র্যাজেডি হলো আমাদের ভেতরের লোকগুলোর মেরুদণ্ডহীনতা। ভারত যখন আমাদের ঘরের দরজায় টোকা দেয়, তখন ভেতর থেকে যদি কেউ সেই দরজা খুলে না দেয়, তবে কোনো পরাশক্তিরই সাধ্য নেই এই ঘরে ঢোকার। আমাদের সবচেয়ে প্রাণঘাতী শত্রু বর্ডারের ওপারে দাঁড়িয়ে নেই। আমাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো আমাদের এই ইউনিফর্ম পরা, আমাদের সাথে একই টেবিলে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া এই অদৃশ্য উইপোকাগুলো। ভারত যখন সীমান্তে মানুষ মারে, এরা নীরব থাকে। ভারত যখন নদীর পানি আটকে দেয়, এরা আবহাওয়া আর জলবায়ুর দোহাই দিয়ে সেমিনার করে। ভারত যখন আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করে, এরা সেটাকে বন্ধুত্বপূর্ণ পরামর্শ বলে সংবাদপত্রে কলাম লেখে। কিন্তু কেন এরা এমন করে? কেন নিজের শেকড়ের সাথে বেইমানি করে? এর উত্তর লুকিয়ে আছে এদের বিকৃত মনস্তত্ত্ব আর হীনমন্যতার ভেতর। এরা মানসিকভাবে এতটাই দাসত্বের শৃঙ্খলে বন্দী যে এরা বিশ্বাস করে দিল্লির আশীর্বাদ ছাড়া তাদের এই আরামদায়ক গদি এক মুহূর্তও টিকবে না। এদের হয়তো 1000 কোটি টাকা আছে, দামি গাড়ি আছে, কিন্তু এদের মেরুদণ্ড একটা কেঁচোর চেয়েও নরম। এরা ভিনদেশি ইন্টেলিজেন্স অফিসারদের সামনে এমনভাবে কুঁকড়ে থাকে যেন এরা কোনো অপরাধী। এদের ছেলেমেয়েরা পড়াশোনা করে বিদেশে, এদের অবসরের ঠিকানা কানাডার বেগমপাড়া, আর এদের ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে ওঠে সিঙ্গাপুর বা সুইস ব্যাংকের গোপন লকারে। বাংলাদেশ এদের কাছে স্রেফ একটি এটিএম বুথ বা চারণভূমি, যেখান থেকে টাকা লুটে নিয়ে এরা ভিনদেশি প্রভুদের মনোরঞ্জন করে। কিন্তু একটি কথা মনে রাখবেন, ইতিহাস কখনোই বিশ্বাসঘাতকদের ক্ষমা করে না। আজকের বাংলাদেশে হয়তো অনেক দালাল ঘাপটি মেরে বসে আছে, কিন্তু এই মাটি শুধু ইয়ার লতিফদের জন্ম দেয়নি, এই মাটি মাস্টারদা সূর্য সেনদেরও জন্ম দিয়েছে। যে উচ্চপদস্থ কর্মকর্তাটি রাতে ভিনদেশি কূটনীতিকের সাথে বসে হাসি মুখে দেশের পলিসি বিক্রি করছেন, তিনি হয়তো টেরই পাচ্ছেন না যে তার ওই ভিআইপি রুমের বাইরে একটি সাধারণ দেখতে গাড়িতে বসে কেউ একজন তার প্রতিটি মুভমেন্ট সেকেন্ডে সেকেন্ডে রেকর্ড করছে। যে আমলা বা গোয়েন্দা কর্তা দেশের চেয়ে ভিনদেশি প্রভুর ইন্টারেস্টকে বড় করে দেখছেন, তিনি হয়তো ঘুণাক্ষরেও জানেন না তার নিজের অফিসেই, তার নিজের স্টাফদের মাঝেই একটি নতুন কাউন্টার ইন্টেলিজেন্স সেল বা ডিপ স্টেট অত্যন্ত নীরবে কাজ শুরু করে দিয়েছে। এই দেশপ্রেমিক রাষ্ট্রযন্ত্রের কোনো রাজনৈতিক রং নেই। এদের একমাত্র লক্ষ্য রাষ্ট্রের পেটের ভেতরে থাকা এই ক্যান্সারগুলোকে সমূলে উৎপাটন করা। তারা তৈরি করছে একটি নিশ্ছিদ্র ডকেট। ফাইলটির নাম হতে পারে অপারেশন ক্লিন আপ বা অন্য কিছু, কিন্তু সেই ফাইলে লেখা হচ্ছে রাষ্ট্রের ভেতরে থাকা প্রতিটি দালালের নাম, তাদের পাচার করা টাকার পাই টু পাই হিসেব, তাদের প্রতিটি এনক্রিপ্টেড ফোন কল এবং ভিনদেশি প্রভুদের সাথে করা প্রতিটি গোপন মিটিংয়ের ট্রান্সক্রিপ্ট। রাত গড়িয়ে ভোর হচ্ছে, শীতের কুয়াশা ভেদ করে সূর্য ওঠার প্রস্তুতি নিচ্ছে। সেই 5 স্টার লাউঞ্জের কর্মকর্তাটি হয়তো এখন তার এসি রুমে গভীর ঘুমে আচ্ছন্ন। তিনি ভাবছেন তার পদমর্যাদা আর তার ভিনদেশি প্রভুরা তাকে সব বিপদ থেকে চিরকাল রক্ষা করবে। কিন্তু তিনি জানেন না ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরা শুরু হয়ে গেছে। হয়তো আজ, নয়তো কাল, হঠাৎ করে একদিন সকালে আপনি শুনবেন সচিবালয়ের কোনো এক শীর্ষ আমলাকে তার সুরক্ষিত অফিস থেকেই গ্রেপ্তার করা হয়েছে। হয়তো শুনবেন রাষ্ট্রের কোনো এক দোর্দণ্ড প্রতাপশালী কর্তাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হয়েছে কোনো এক গোপন সেলে। কেউ কোনো বিবৃতি দেবে না,
কোনো পত্রিকা হয়তো এর আসল কারণও লিখতে পারবে না, কিন্তু রাষ্ট্রের এই পরিচ্ছন্নতা অভিযান চলবে সম্পূর্ণ নিঃশব্দে, ফরাসি বিপ্লবের সেই গিলোটিনের মতো নির্মমভাবে। দালালরা এখন হয়তো নিশ্চিন্তে ঘুমোচ্ছে, কিন্তু তাদের দরজায় কড়া নাড়ার সময় ঘনিয়ে এসেছে। টিক টিক টিক, ঘড়ির কাঁটা এগোচ্ছে, আর সেই সাথে রচিত হচ্ছে এক নতুন আত্মমর্যাদাশীল বাংলাদেশের ইতিহাস, যেখানে দেশের সাথে বেইমানি করা নব্য ইবনে আল কামি বা মীর জাফরদের জন্য পৃথিবীর কোনো কোনায় কোনো আশ্রয় অবশিষ্ট থাকবে না। রাষ্ট্রের ভেতরের অজানা সমীকরণ, ভূ রাজনীতির স্নায়ুযুদ্ধ এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।